আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাবি খ ও বিভাগ পরিবর্তন 5.0 প্রেজেন্স কোয়েশ্চেন সলভ ফাউন্ডেশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই একটু ক্লাসটাতে জয়েন করে ফেলো এবং তোমার যে বন্ধুরা আছে তাদেরকে একটু মেনশন করো ক্লাসে। ওকে, আমরা একটু অপেক্ষা করছি সবাইকে স্বাগত জানিয়ে। এইচএসসি 26 ব্যাচের অ্যাডমিশন অ্যাসপাইরেন্ট যারা আছো, তোমরা যারা ঢাকা ভার্সিটির বিউনিট সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভাগ পরিবর্তন ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ বা নেওয়া শুরু করবে ভাবছো, তাদের জন্য আমাদের কিন্তু এক সপ্তাহ যাবৎ ফাউন্ডেশন একটা উইক চলছে, ফাউন্ডেশন একটা সপ্তাহ চলছে। এই এক সপ্তাহে আমরা যে কাজটা করছি, আমরা বিগত বছরে ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন ভার্সিটিগুলোতে আমরা ঘুরিয়ে ফিরে প্রশ্ন নিচ্ছি। আমিও যদিও দুইটাই ঢাকা ভার্সিটি নিয়েছি। তো প্রশ্নগুলো বিশ্লেষণ করা তোমাদেরকে শেখাচ্ছে যে কোন টপিক থেকে প্রশ্ন আসে, কীরকম প্রশ্ন আসে এবং সেই প্রশ্ন অ্যানালাইসিস করে কিভাবে উত্তর করতে হয় সেটা জানানোর চেষ্টা করছি। সো যারা যারা ক্লাসটা গত ক্লাসে করেছিলা, গত ক্লাসে আমরা 25-26 বা একদম সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে সেই বছরের প্রশ্ন আমরা এমসিকিউ রিটেন আমরা দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা তার আগের বছর 24-25 সেশনে যে প্রশ্নটা আছে এমসিকিউ প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে সলভ করব এবং রিটেনের যে প্রশ্ন সেটাও বিশ্লেষণ করব, কোথা থেকে এসেছে, কি প্রশ্ন চাওয়া হয়েছিল এবং উত্তরটা কি ছিল। ওকে, তাহলে সবাই একটু কাজ করো, একটু সবাই এই ক্লাসটা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, দ্রুততম সময়ের মধ্যে আমরা ক্লাসটা শুরু করে দিব। সো সবাই একটা কাজ করো, তোমরা জাস্ট ক্লাসটা একটু শেয়ার করো। তোমার যে বন্ধুরা আছে বা গ্রুপ আছে তোমরা ক্লাসটা শেয়ার করে দিলে ভাইয়া শুরু করে দিব। হ্যাঁ, জাস্ট আমি আরেকটু টাইম নিব, আমি দ্রুততম সময়ের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। সো দ্রুত একটু সবাই শেয়ার করো, যে কোনো সময় কিন্তু ক্লাস শুরু করে দিব। সো শেয়ার করে ফেলো দ্রুত। হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমাদের কি অবস্থা? ওকে, আমাদের সাথে 100 জনের মতো স্টুডেন্ট লাইভে জয়েন করেছে। আমরা তাহলে আর দেরি না করি, হ্যাঁ আমরা দেরি না করি, শুরু করছি। হ্যাঁ, ওকে, পরম করুণাময় স্রষ্টার নামে আমরা আজকের এই যাত্রা শুরু করছি। স্রষ্টা যেন আমাদেরকে সেই শক্তি দেন, আমরা দ্রুততম সময়ের জন্য পড়াশোনা শুরু করতে পারি, আমরা যেন প্রশ্নগুলো সুন্দরভাবে বুঝতে পারি এবং এই জ্ঞান আমাদের জন্য আমরা ভর্তি পরীক্ষা পর্যন্ত নিয়ে গিয়ে আমরা যেন ভালো ইউনিভার্সিটিতে আমাদের পছন্দের সাবজেক্টগুলো চান্স পাই, সেই প্রত্যাশা নিয়ে, সেই দোয়া চেয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করছি। তাহলে সবাই খাতা কলম নিয়ে বসো আজকে ক্লাসে। আর যারা যারা পেইড ব্যাচ থেকে আজকের এই ফাউন্ডেশন উইকে আছো, তোমরা কমেন্ট একটু জানাতে পারো যে উই আর ফ্রম পেইড ব্যাচ অথবা আই এম ফ্রম পেইড ব্যাচ। ওকে, স্টার্ট। খাতা কলম নিয়ে বসার জন্য বলছি সবাইকেই, কারণ ক্লাসগুলো শুধুমাত্র তোমাকে এমন না যে অকারণে নিচ্ছি, ক্লাসগুলো নেওয়ার কারণ হচ্ছে আমরা আসলে চাচ্ছি যে তুমি শুরুতেই প্রশ্ন বিশ্লেষণ করা শিখে ফেলো, কোন টপিক থেকে প্রশ্ন আসে সেটা তুমি জেনে ফেলো। ওকে, আসো শুরু করছি। তাহলে আমরা আজকে সলভ করব কি, ঢাকা ইউনিভার্সিটিতে 2024-25 সেশনে বিউনিটে যে প্রশ্নটা এসেছিল আমরা আজকে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ দেখব। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। চলো, আমরা গতকাল আলোচনা করেছি আমাদের ভার্সিটিতে দুই রকম প্রশ্ন আসবে, একটা হচ্ছে এমসিকিউ পার্ট আর একটা হচ্ছে রিটেন পার্ট। সো শুরু করছি আমরা এমসিকিউ অংশের প্রশ্ন দিয়ে। প্রথম কোয়েশ্চেন। ওকে, আসো, প্রথম প্রশ্ন এসেছে কি,
সিনোনিম থেকে, রাইট? তার মানে ভোকাবুলারি। তাহলে আমরা যে কাজটা করব, শুরুতেই কোন টপিক থেকে প্রশ্ন এসেছে সেটা নির্ধারণ করব, তারপর আমরা সলভ করব। তাহলে ভোকাবুলারি থেকে প্রথম প্রশ্ন, ভোকাবুলারি। ওকে, তাহলে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দ্য সিনোনিম অফ ডেভিয়েট। তার প্রশ্ন কি চেয়েছে? ডেভিয়েটের সিনোনিম মানে সমার্থক শব্দ। ডেভিয়েট শব্দের অর্থ কি? ডেভিয়েট শব্দটা বাংলা অর্থ হচ্ছে, আমরা এরকম বলি যে ডেভিয়েটের কিন্তু নাউন ফর্ম হচ্ছে ডেভিয়েশন। ডেভিয়েট থেকে নাউন কি হয়? ডেভিয়েশন। একটু মনে রাখবা, ঢাকা ভার্সিটি কিন্তু এই প্রশ্ন আসে যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, নাউন থেকে ভার্ব করা, ভার্ব থেকে নাউন করা, নাউনকে অ্যাডজেক্টিভ করা, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব করা, এরকম এক ধরনের পার্ট অফ স্পিচকে আরেকটাতে রূপান্তর করার এই প্রশ্নগুলো ঢাকা ভার্সিটিতে প্রায় কিন্তু হয়ে থাকে। তাহলে ডেভিয়েট থেকে আমরা ডেভিয়েশন পাই, সেটার নাউন ফর্ম। ডেভিয়েট শব্দর বাংলা অর্থ হচ্ছে পথভ্রষ্ট হওয়া। পথভ্রষ্ট, একটু লিখে রাখো সবাই, পথভ্রষ্ট হওয়া। অথবা এটার আরেকটা অর্থ দাঁড়ায় যে ধরো কমে যাওয়া, খারাপের দিকে যাওয়া, নিচের দিকে যাওয়া আর কি, নিচের দিকে বা খারাপের দিকে যাওয়া, বা খারাপের দিকে যাওয়া। আবার অনেক অর্থে এটাকে তোমরা বলতে পারো যে অবনতি হওয়া। তাহলে আমরা বাংলাটা কি পাচ্ছি? আমরা বাংলা পাচ্ছি যে এটা অর্থ দাঁড়ায় পথভ্রষ্ট হয়ে যাওয়া, কমে যাওয়া, অবনতি হওয়া, নিচের দিকে যাওয়া, পথভ্রষ্ট হওয়া। তাহলে ডেভিয়েটের যেই সিনোনিম সমার্থক শব্দ কি পাই আমরা? দেখো, কন্টিনিউ, চালিয়ে যাওয়া, অল্টারনেট, উল্টো কিছু করা বা এটার বিপরীত কিছু করা, সেটা কিন্তু বোঝাচ্ছে না। পারভেট শব্দটাও কিন্তু তার কাছাকাছি যাচ্ছে না। কিন্তু এখানে আরেকটা ওয়ার্ড আছে, হচ্ছে ডিগ্রেস। ডিগ্রেস মানে হচ্ছে অবনতি, কমে যাওয়া, খারাপ দিকে যাওয়া। অর্থাৎ কারো ফেম, কারো পপুলারিটি দিন দিন নিচের দিকে যাচ্ছে। কোনো একটা জিনিসের মান বা কোয়ালিটি দিন দিন নিচের দিকে যাচ্ছে। কোনো একটা জিনিসের জনপ্রিয়তা, ধরো কোনো একটা ব্র্যান্ডের জনপ্রিয়তা দিন দিন নিচের দিকে যাচ্ছে, পতন ঘটতেছে, এইটাকে বলা হয় ডিগ্রেস। তাহলে পথভ্রষ্ট হওয়া, অবনতি হওয়া, নিচের দিকে যাওয়া, সিনোনিম কি পাচ্ছি? ডিগ্রেস। ডিগ্রেস মানেও কি? অবনতি হওয়া, নিচের দিকে যাওয়া, দিন দিন শেষের দিকে চলে যাওয়া। তাহলে আমাদের ডেভিয়েট শব্দটার সিনোনিম ছিল ডিগ্রেস। এই ডেভিয়েট কিন্তু মানে খুব বেশি অপরিচিত শব্দ কিন্তু না, টেক্সট বই থেকে কিন্তু শব্দটা আসছে। ঠিক আছে? আর বারবারই বলছি, তোমরা যারা বি ইউনিট প্রিপারেশন নিবা, তোমরা অবভিয়াসলি যে জিনিসটা থেকে গুরুত্ব দিবা সেটা হচ্ছে টেক্সট বই থেকেই তোমাদের ভোকাবুলারিগুলো প্রশ্ন আসে, টেক্সচুয়াল। তাহলে বি ইউনিট অ্যাসপিরেন্ট, তোমরা আজকে যারা ক্লাসটা করছো, তোমরা নোট রাখো যে তোমরা টেক্সট বইটা পড়তে হবে। আমরা কোর্সের মধ্যে তো টেক্সট বইটা ধরে ধরে পড়াবো, বাট যারা তোমরা আমাদের কোর্সে নাই বা অন্য যেখানেই পড়ো, অনলাইন অফলাইনে, এটা এনশিওর হবা যে তোমার টেক্সট বইটা শেষ হচ্ছে। প্লিজ, তোমরা যেখানেই পড়ো না কেন, যেই ভাইয়া, আপু, টিচার যেই পড়াক না কেন, তুমি তোমার টেক্সট বইটা গুরুত্ব দিবা, কারণ টেক্সট বই থেকে হুবহু প্রশ্ন আসে। ঠিক আছে? রিটেনে বেশি, টেক্সট বই থেকে রিটেনে প্রশ্ন আসে সব থেকে বেশি। সো রিটেনে যারা ঢাবির জন্য প্রিপারেশন নিবা, তোমাদের জন্য মাস্ট প্রিপারেশন নিতে হবে টেক্সট বইয়ের। ওকে, আসো আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন বলা হয়েছে কি, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, রাইট? ফিগার অফ স্পিচ, বাক্যের অলংকার। আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। ওকে, বলা হয়েছে শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, মানে তার যেই হৃদয়, স্বর্ণের হৃদয়, তার স্বর্ণের হৃদয়, শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। আমি বারংবার বলেছি ঢাকা ভার্সিটিতে মোটামুটি এগুলো থেকে প্রশ্ন হয়। তাহলে বলা হয়েছে তার হৃদয়টা স্বর্ণের হৃদয়, তাহলে দুইটা জিনিস এখানে। তাহলে আমরা কি পাচ্ছি? শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, রাইট? তাহলে দুইটা জিনিস আমরা যদি এখানে আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে হার্ট, রাইট? তাহলে শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, তাহলে এই যে হার্টকে দেখো সরাসরি তুলনা করেছে কি সাথে? স্বর্ণের সাথে। তাহলে আমরা জানি যদি দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয় এবং তাদের মাঝখানে যদি অ্যাজ অথবা লাইক থাকে, তাহলে সেটাকে আমরা কি বলছি? সিমিলি, রাইট?
সিমিলি সিমিলি। আর যদি দুইটা ভিন্ন জিনিসের তুলনা করা হয় কিন্তু মাঝখানে কোনো অ্যাজ অথবা লাইক নাই, ডিরেক্ট তুলনা, বলা হচ্ছে হার্ট অফ গোল্ড, হৃদয়টাই যেন স্বর্ণের, স্বর্ণের মতো হৃদয় বলা হচ্ছে না, স্বর্ণের হৃদয়। চিন্তা করো, যখন তুলনাটা একদম ডিরেক্ট কম্প্যারিজন বোঝাবে, তাদের মাঝখানে যখন আর কোনো অ্যাজ লাইক এরকম করে কোনো ধরনের সেতুবন্ধন থাকবে না, ডিরেক্ট কম্প্যারিজন যখন হবে, যদি অ্যাজ আর লাইক যদি না থাকে, অ্যাজ লাইক যদি না থাকে তাহলে সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় ম্যাটাফোর। তাহলে দেখো, আইরনি মানে হচ্ছে কিছু উপহাস করে কথা বলা, একটু হাস্যরসাত্মক, অর্থাৎ কাউকে একটু ব্যঙ্গ করে কথা বলা। আইরনি কি হবে? আইরনি হবে না। পার্সোনিফিকেশন কখন বোঝায়? যখন একটা ব্যক্তি বা প্রাণীর কোয়ালিটি বস্তুর মধ্যে দেওয়া হয়। হ্যাঁ, যেমন মেঘ হাঁটছে কোনো রমণীর মতো, তাহলে মেঘ তো হাঁটতে পারে না, তাকে মানুষের কোয়ালিটি হাঁটা দেওয়া হচ্ছে, তাই না? তাহলে বলা না যে কি শি ওয়াকস ইন এ ক্লাউড, হ্যাঁ, এরকম কিছু লাইন আছে। তাহলে পার্সোনিফিকেশন হচ্ছে না, তাহলে কি হবে এখানে? সিমিলি, যেহেতু অ্যাজ অথবা লাইক নাই, তাহলে সিমিলি হওয়া সম্ভব না, উত্তর হবে কি? ম্যাটাফোর। আমি গতকাল বলেছিলাম ঢাকা ভার্সিটি ম্যাটাফোর থেকে প্রশ্ন সব থেকে বেশি দেয়, সব থেকে বেশি ফিগার অফ স্পিচের প্রশ্ন আসে ম্যাটাফোর থেকে। ওকে, আমরা কি এই প্রশ্নটা বুঝলাম সবাই? ভাইকে একটু জানাইও যে আমরা যা পড়ছি তা বুঝতেছি কিনা। হ্যাঁ, অনেকেই বলছো পেইড ব্যাচ থেকে, রাইট? তাহলে পেইড ব্যাচ থেকে হলে তোমাদের কিন্তু প্রশ্ন সলভ ক্লাসগুলো হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই প্রশ্নটা বুঝলাম, একটু কমেন্টে জানাতে হবে যে তোমরা বুঝতেছো কিনা, কারণ আমার কিন্তু এটা একটা বদভ্যাস, আমি প্রতিনিয়ত ক্লাসে জিজ্ঞেস করি যে পড়া বুঝতেছো কিনা, এটা আমার একটা বদভ্যাসও বলতে পারো, কারণ আমি চাই আমার প্রত্যেকটা শিক্ষার্থী যেন ইনশাল্লাহ পড়া বুঝে শুরু থেকেই যেন শেষ পর্যন্ত তার জার্নিটা করতে পারে। না বুঝলে আসলে দিন শেষে বড় ক্লাস নিয়েও কোনো লাভ নাই। ওকে, আসো আমরা তার পরের প্রশ্নটায় ফিরে যাই। আচ্ছা, তাহলে এটা আসলো কোথা থেকে? এটা আসছে ফিগার অফ স্পিচ, রাইট? এটা ফিগার অফ স্পিচ। আসো 3 নম্বর প্রশ্ন। টু হ্যাভ কোল্ড ফিট, প্রশ্নটা এসেছে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম থেকে। কোথা থেকে আসছে? ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। ওকে, আমরা প্রশ্ন টপিকটা লিখি, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। এটা হচ্ছে প্রশ্নের সোর্স আমাদের। ওকে, তাহলে কি চাওয়া হয়েছে? প্রশ্নে বলেছে যে টু হ্যাভ কোল্ড ফিট, কারো কোল্ড ফিট। আচ্ছা, কোল্ড ফিট মানে কি? মানে কি ঠান্ডা পা? আচ্ছা, এই কথাটাকে আমরা বাস্তবে একটু কাউন্ট করি। বাস্তবে কিরকম বলি? আমরা বলি না মাঝে মাঝে যে ভয়ে হাঁটু কাঁপতেছে, বলো কিনা? আমরা শুনেছি কিনা যে ভয়ে হাঁটু কাঁপে, দুশ্চিন্তায় পা কাঁপে, পা ঠান্ডা হয়ে আসতেছে, এরকম বলি না? পা ঠান্ডা হয়ে যায়, পা কাঁপতেছে। তাহলে কোল্ড ফিটকে এটা কিন্তু কোনো, দেখো যেগুলো ফ্রেজ এন্ড ইডিয়মস, এগুলো কিন্তু কোনো নির্দিষ্ট অর্থই থাকবে, এটা তুমি চাইলে উলটপালট করতে পারবে না, এটা নির্দিষ্ট অর্থ আছে এটার মধ্যে। তাহলে এটার অর্থ কি বোঝাচ্ছে? টু হ্যাভ কোল্ড ফিট মানে হচ্ছে, অর্থাৎ সে খুব, কি বলা যায়, সে খুব নার্ভাস হয়ে যাওয়া, সে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়া। আমরা যখন ভয় পাই, নার্ভাস ফিল করি, তখন কি হয়? পা কাঁপে। যেমন ধরো কেউ যদি ভাইবা বোর্ডে যায়, ভাইবাতে গেলে কি হয়? যখন সে প্রশ্ন পারতেছে না, একের পর এক যখন তার ভাইবা বোর্ডের টিচার প্রশ্ন করতেছে, তখন পা কাঁপে, কারণ তার প্রিপারেশন ভালো না। আবার যখন দেখা যায় যে কোনো টিমের সাথে খেলা পড়ছে, ওই টিম খুবই ভালো খেলতেছে, তখন ওই যে বিপক্ষ দলেরও কিন্তু পা কাঁপে, অর্থাৎ তাদের দলে প্রচণ্ড ভালো প্লেয়ার, তারা ভালো খেলতেছে, গোলের পর গোল দিচ্ছে, আমরা পারতেছি না, পা কাঁপে। অর্থাৎ যখন আমরা কোনো একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারি না, আমরা যখন এটা আমাদের আয়ত্তে থাকে না, আমরা যখন নার্ভাস ফিল করি, তখনই বলি পা কাঁপতেছে, অর্থাৎ টু হ্যাভ কোল্ড ফিট। তাহলে মিন টু ফিল কোল্ড, এটার অর্থ কি বোঝায় ঠান্ডা লাগা? না, খেয়াল রাখতে হবে যে ফ্রেজ এন্ড ইডিয়মসগুলো সরাসরি তার কাছাকাছি কোনো অর্থ কিন্তু দেয় না, এগুলো ভিন্ন কিছু বোঝায় সাধারণত, মোস্ট অফ দ্য কেসেস। টু বিকাম বিজি, ব্যস্ত, না সেটাও বোঝায় না। টু বিকাম নার্ভাস, হ্যাঁ, অর্থাৎ একটু দুশ্চিন্তাগ্রস্ত, একটু নার্ভাস হলে বলা হয় টু হ্যাভ কোল্ড ফিট। টু ডিসএগ্রি, না সেটাও ডিসএগ্রি হতেও কিন্তু আমাদের কোল্ড ফিট বা পা কাঁপার কোনো ব্যাপার আসে না। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে টু হ্যাভ, টু বিকাম নার্ভাস। ওকে, আসো তারপর প্রশ্ন। মেনি পিপল, এইটা আসছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব থেকে। হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্ব এই টপিক থেকে আসছে, রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, আমরা টপিকটা একটু নোট ডাউন করে ফেলি।
কি প্রশ্ন করা হয়েছে? এটা খুব সহজ প্রশ্নই ছিল, আমার কাছে কঠিন মনে হয় নাই। তারপর একটু দেখো কিভাবে অ্যান্সার করবা। মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, অর্থাৎ অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেক নিউজ ছড়ায় যেটা ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন, যেটা কিনা তার তথ্যটার যে সোর্স বা উৎস আছে সেটা খুঁজলে সহজেই সেটা বের করা যায় যে কোনটা ফেক নিউজ। আচ্ছা, এখানে একটা সিম্পল সিমটম দেখো, সুন্দর একটা সূত্র তোমাকে বের করার চেষ্টা করো। এই যে বাই দিলে সাধারণত কিন্তু চিন্তায় আসে, মাথায় আসে যে এইটা প্যাসিভ প্যাটার্নের একটা সেন্টেন্স হতে পারে। তাহলে আমি একটা সিমটম ধরে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি যেটা প্যাসিভ প্যাটার্নে হতে পারে, রাইট? প্যাসিভ। তাহলে কি দাঁড়াচ্ছে? প্যাসিভ আছে কোনটা? শুধু আইডেন্টিফাইড, এটা প্যাসিভ না, এটা ভার্বের পাস্ট টেন্স, এটা প্যাসিভ না। এইটাও পাস্ট টেন্সে আছে, এইটাও প্যাসিভ না। ক্যান বি আইডেন্টিফাইড, হ্যাঁ এটা প্যাসিভে আছে। তারপর হচ্ছে ইজ বিং, এখানে তো V3 নাই, তাহলে V3 না থাকলে এটাও কিন্তু প্যাসিভ হয় নাই। আমি শুধু যদি প্যাসিভের কথা চিন্তা করি তাহলে কিন্তু বাকি অ্যান্সারগুলো দেখো বাদ দেওয়া যায়। আচ্ছা, এবার আসলাম যে ভাইয়া আমি প্যাসিভ না করে শুরুরটা চিন্তা করি। এবার দেখো বলা হচ্ছে মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, অনেক মানুষ সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেক নিউজ ছড়ায়। এই কথাটা যে কথাটা বাস্তব সত্য কথা, যে কথাটা সত্য অথবা বাস্তব, সেইটা আসলে কোন টেন্সে হবে সেটা টেন্স নির্ধারণ করতে হবে কি? প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে এই যে মানুষ যে সোশ্যাল মিডিয়া ফেক নিউজ ছড়ায়, এটা তো বাস্তব কথা, সত্য কথা, প্রতিদিন ঘটতেছে এরকম। তাহলে যে কথা বাস্তব সত্য সেটা কি হবে? প্রেজেন্ট টেন্সে হবে। এবার আসো মেনি পিপল আর স্প্রেড, এটা কোনো সেন্টেন্স প্যাটার্নই হয় না। মেনি পিপল আর স্প্রেড এটা তো হইতে পারে না, কারণ মানুষদেরকেই ছড়ায়, নিউজ তো মানুষকে ছড়ায় না, মানুষ নিউজ ছড়ায়। তাহলে প্যাসিভ প্যাটার্ন এখানে হবে না শুরুটা। তাহলে মেনি পিপল স্প্রেড এটা হতে পারে মেনি পিপল আর স্প্রেডিং। এটা দেখো বাস্তব বা চিরন্তন কথা কন্টিনিউয়াস টেন্সে হয় না। যে কথাটা বাস্তব, সচরাচর, ইউনিভার্সাল, প্রকৃত, প্রতিদিন ঘটে, এটা কখনো কন্টিনিউয়াস হয় না, হয় ইনডেফিনিট টেন্স। তাহলে এইটাও কিন্তু নিতে পারছি না। তাহলে এটা বাদ রইল কোনটা? এইটা আর এটা। এবার আসো এবার বাকি অংশ মিলাই, তাহলে দুইটা মিললে যেটা হবে সেটা উত্তর। মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, তাহলে অনেক মানুষ সোশ্যাল মিডিয়ার মধ্যে ভুল তথ্য ছড়ায় উইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন, যেটা কিনা দেখো যেটা কিনা বের করা যায়। তাহলে এই যে উইচ কিন্তু এখানে দেখো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। কারণ কি? এখানে অন্য কোনো সাবজেক্ট কি আছে? কে বের করে, এই তথ্যটা কে চেক করে বের করে, সে সাবজেক্ট কিন্তু নাই। অর্থাৎ যেখানে খেয়াল করবা যে কাজটা হচ্ছে কিন্তু সাবজেক্ট অনুপস্থিত, তার মানে এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, অর্থাৎ প্যাসিভ ভয়েসে হবে। তাহলে বলা হচ্ছে যেটাকে বের করা যায়, মানে তথ্যটা। তাহলে এখানে কি এই হুইচ মানে কি? হুইচ মানে হচ্ছে ফেক নিউজ। হুইচ মানে কি? ফেক নিউজ। তাহলে ফেক নিউজকে বের করা যায় তার তথ্য অনুসন্ধান করার মাধ্যমে। তাহলে এই অংশটা অ্যাক্টিভ, কারণ এই অংশে যে ভার্ব অর্থাৎ স্প্রেড, এই স্প্রেড ভার্বটার সাবজেক্ট কে আছে? মেনি পিপল, রাইট? এইটা হচ্ছে সাবজেক্ট। কিন্তু এইখানে যে বের করবে, সে কে বের করবে সেটা বলা হয় নাই। তাহলে এইটা প্যাসিভ ফর্মেট আছে। উত্তর কোনটা হবে? উত্তর হবে প্যাসিভ। তাহলে কোনটা হবে? স্প্রেড ক্যান বি আইডেন্টিফাইড। তাহলে বাংলা কি দাঁড়ালো? বাংলা দাঁড়ালো মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, অনেক মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুল তথ্য ছড়ায় উইচ ক্যান বি আইডেন্টিফাইড বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন, যেটা কিনা তার তথ্যের যে সূত্র অনুসন্ধান করে সহজেই বের করা যায়। তাহলে সহজেই বের করা যেতে পারে, কে বের করে সেটা যেহেতু বলে নাই, তাই আমরা প্যাসিভ ফর্মেটেই অ্যান্সারটা করতে হবে। আশা করেছি এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, এটা খুব বেশি কঠিন ছিল না। সাধারণত যারা আমাদের ক্লাসগুলো করছিল, হ্যাঁ তারা মোটামুটি এই অ্যান্সারটা খুব অনেকে এসে কমেন্ট করেছে বা আমাদের রিপ্লাই দিয়েছিল যে ভাইয়া আমরা পারছি, এটা ইজি ছিল, কঠিন ছিল না তেমন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, তোমরা অনেকেই এখন একটু কোয়েশ্চেন করবা যে ভাই অনেক জিনিস কঠিন লাগে। হ্যাঁ, এই আসো, এই যে এই প্রশ্নে আমি উত্তর দিচ্ছিলাম। হ্যাঁ, ফয়সাল মাহমুদের প্রশ্ন উত্তর দিচ্ছিলাম আমাদের প্রাইভেট গ্রুপে। গতকাল একটা স্টুডেন্ট লিখেছিল যে ভাইয়া
কিছুই পারছি না মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছিল যে কেউ, আচ্ছা, একজন হচ্ছে লাভ ইউ, একজনের কমেন্টে গিয়ে একজন উত্তর দিয়েছ লাভ ইউ, এটা কে? আচ্ছা, আমি একটু তোমার দেখি, তুমি আরেকজন মেয়েকে গিয়ে কমেন্টে রিপ্লাই দিচ্ছ লাভ ইউ। ওকে, আমি জানি না তোমরা পড়াশোনা করতে আসো কিনা, লাইভ ক্লাসগুলো নেই তোমাদের অ্যাডমিশনের জন্য, কারণ অ্যাডমিশনের টাইমটা না অনেক বেশি সিরিয়াস। এই টাইমে কোনো মজা করার বা হচ্ছে অপ্রাসঙ্গিক কথা বলার অপ্রয়োজনীয় কথা বলার কোনো সময় আসলে থাকে না। এরপরও যদি এই টাইমে আইসা কেউ ওই যে কারো কমেন্টে উল্টাপাল্টা রিপ্লাই দেওয়া, অপ্রাসঙ্গিক কথা বলা বা এগুলা করার চেষ্টা করে, তখন খুব খারাপ লাগে। কারণ দেখো ভাই, তোমার হাতে টাইম একদম গুণা, 4 মাসের একটু কম টাইম আছে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার। সো এখন তোমাকে বুঝাবো, তোমাকে আদর্শনা করবো, এগুলো টাইম নাই। পড়াইতে হবে, টু দ্য পয়েন্ট পড়াবো। হ্যাঁ, আর এটা বললাম যা যা উল্টাপাল্টা কমেন্ট করো। আর আরেকটা কথা বলি, আমাকে ওই দিন একটা আমাদের প্রাইভেট গ্রুপে বলতেছিল যে ভাইয়া মনে হচ্ছে কিছুই পারি না। হ্যাঁ, কিছুই পারি না এটা যেমন সত্য, এটা যদি মানতে পারো তাহলে ভালো যে আমি কিছু পারি না। আমাকে শিখতে হবে, সব শিখতে হবে। কি শিখতে হবে? সব শিখতে হবে, যা যা লাগে সব শিখতে হবে। শেখার জন্য যেটুকু পরিশ্রম প্রয়োজন সেটা করতে যে মানসিকতা সেটা তৈরি করো। তাহলে পারি না এটা বুঝতে পারাটাও একটা পারা, যে আমি পারি না এটা জানি আমি। সো তারপরে ওইখান থেকে কাজ শুরু করবা। বুঝতে পারছো কিনা আমার কথা? সো এক হচ্ছে সময় নষ্ট করা যাবে না, অপ্রাসঙ্গিক কমেন্ট, অপ্রাসঙ্গিক রিলস, ভিডিও, মুভি এসব দেখা বন্ধ। এবং এইটা তোমার মনের মধ্যে তৈরি করো যে আমি পারি না, বাট আই হ্যাভ টু লার্ন এভরিথিং দ্যাট আর রিকোয়ার্ড টু গেট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি। ওকে, আসো তাহলে। আশা করছি তোমাদের সাথে আরও অনেক ক্লাস হবে, কিন্তু পেজে কিন্তু ফ্রি ক্লাস আরও অনেক হবে, পুরো কোর্স জুড়ে ক্লাস নেব। কিন্তু অপ্রাসঙ্গিক কমেন্ট বা কেউ কাউকে খোঁচা দেওয়া এগুলো করবে না প্লিজ। আসো, তারপরের প্রশ্ন এসেছে আমাদের কি থেকে, আসো আমরা একটা কনজাংশনের ব্যবহার দেখছি এখানে। ওকে, খেয়াল করো, বলেছে সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড। কি বলেছে খেয়াল করো, সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড। তার মানে এটা একটা ফুল ক্লজ। তাহলে এই ক্লজের সাবজেক্ট কি? এই যে অংশটা, সার্টেন সিরিয়াস ডিজিজেস, এইটা একটা নাউন ফ্রেজ। এটা কি একটা, এই সম্পূর্ণ অংশটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এটা কি? একটা নাউন ফ্রেজ, এটা নাউন ফ্রেজ। তাহলে এই নাউন ফ্রেজের ভার্বকে, ফাইনাইট ভার্বকে, এই যে ক্যান বি আর এই যে ট্রিটেড, হ্যাঁ, V3 প্যাসিভ ভয়েস। তাহলে বলা হয়েছে যে কিছু কিছু মারাত্মক রোগও, কিছু নির্দিষ্ট কিছু মারাত্মক বা ক্ষতিকর রোগ বা কঠিন রোগও খুব সফলভাবে চিকিৎসা করা যায়, ড্যাশ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, যদি সেটা একদম প্রারম্ভিক অবস্থায় যদি বা শুরুর দিকে যদি সেটাকে ডিটেক্ট করা যায় বা ধরা যায়। যেমন ধরো ক্যান্সার, একদম ফার্স্ট স্টেজে থাকলে এটা চিকিৎসা করে এটাকে সুস্থ করা যায়। কিন্তু ক্যান্সার যদি একদম 4th স্টেজে হয়, সেটা কিন্তু চিকিৎসা করলেও সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ব্যাপারটা এরকম। ওকে, তাহলে এইখানে কিন্তু দেখো, মানে এক ধরনের, মানে একটা প্রোনাউনের কিন্তু রিডিউস করা হয়েছে এখানে। হ্যাঁ, তাহলে এখানে কি হইতে পারতো? এখানে ইট ইজ, হ্যাঁ, এই 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 প্রোনাউনটা এখানে রিডিউস করা হয়েছে। হ্যাঁ, রিডাকশন অফ প্রোনাউন। ওকে, তাহলে কি হতে পারে, কোন অর্থটা, ট্রান্সলেশনে কোন অর্থটা দিলে এখানে মানায়? তাহলে বলা হচ্ছে যে অনেক যেই ক্ষতিকর বা হচ্ছে কঠিন রোগও চিকিৎসা করে, সফলভাবে চিকিৎসা করা যায়, ড্যাশ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, যদি সেটাকে একদম শুরুতেই ধরে ফেলা যায়। রোগটা যদি শুরুতেই ধরা পড়ে বা ধরে ফেলা যায়, তাহলে চিকিৎসা করে সফল করা যায় বা সুস্থ করা যায়। তাহলে এখানে দেখো কোনটা হতে পারে, আনলেস। আচ্ছা, বাংলায় কি দাঁড়াচ্ছে? বাংলায় অর্থটা কিন্তু এরকম দিচ্ছে যে যদি, বাংলায় কি অর্থ দিচ্ছে? যদি ওই রোগটাকে শুরুতেই ধরে ফেলা যায়। তাহলে সিম্পল, যদি অর্থ কে দেয়, এখানে আর অন্যদিকে তাকানো তো দরকার নেই। লেস্ট, লেস্ট কি? লেস্ট হচ্ছে অন্যথায়। লেস্ট কিন্তু এটার সাথে কোনোভাবে মিলতেছে না, লেস্ট মিলতেছে না। আবার যদি না, যদি না তো ইফ নট, রাইট? যদি না কি? ইফ নট। তাহলে ইফ নট কি যায়? যেখানে যদি অর্থ সঠিক হয়, সেখানে যদি না তো একই সাথে সঠিক হতে পারে না, কারণ একই প্রশ্ন উত্তরে অ্যাফার্মেটিভ নেগেটিভ দুটো তো সঠিক হয় না। তাহলে এখানে আনলেস হওয়ার প্রশ্ন আসতেছে না। আচ্ছা, এবার আসো ওয়েদার হবে কিনা ভাইয়া? ওয়েদার কখন হয়?
ওয়েদারের মধ্যে একটা অর্থ আছে, অরের অর্থ নেই, হ্যাঁ, হয় ভালো না হয় খারাপ, হয় সাদা না হয় কালো, হয় রোগ খুঁজে পেলে না হলে রোগ খুঁজে না পেলে, অর্থাৎ দুইটা ভ্যারিয়েশন যখন আমরা ইউজ করব তখন ওয়েদার। তাহলে বলা হচ্ছে যে যদি রোগটাকে শুরুর দিকেই ডিটেক্ট করা যায়, বের করা যায়, খুদ ধরা যায়, তাহলে সাকসেসফুলি ট্রিট করা যায় এটাকে। যদি ধরা যায় অথবা না ধরা যায় তাইলে কি ট্রিটমেন্ট হবে? হবে না। তাহলে ওয়েদার কখন ইউজ করবো? যখন অপশন থাকবে দুইটা, ইয়েস অর নট, ওয়ান অর টু, হোয়াইট অর ব্ল্যাক, দুইটা যখন অপশন থাকে আমার, তখনই একমাত্র আমরা ইউজ করতে পারি হচ্ছে ওয়েদার। এছাড়া কি ইউজ করতে হবে কি আমাদের ইফ। তাহলে সিম্পল বাংলা সেন্টেন্স চিন্তা করলে কি হয়ে যাচ্ছে, এই পুরো অ্যান্সারটা আমরা শুধুমাত্র আমরা ট্রান্সলেশন যারা বাংলা ট্রান্সলেট করতে পারবে সেন্টেন্সকে, তাদের চান্স পাওয়ার হার বেড়ে যায়। কারণ কি? কারণ প্রশ্নগুলোর উত্তর এমনভাবেই হয় যে তুমি ট্রান্সলেশনের উপর ডিপেন্ড করে অ্যান্সার করে ফেলতে পারবা। ওকে, আসো তার পরে বসে যাই। 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে, আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং বাট আই কান্ট গেট থ্রু। একটা কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে বুঝলাম? এইখানে খেয়াল করো, কম্পাউন্ডের যেই কোঅর্ডিনেটিং কনজাংশনটা দেওয়া আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন, আমরা এটার নাম দিই কি? কোঅর্ডিনেটিং কনজাংশন, রাইট? আচ্ছা, তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যখন প্রশ্ন হবে তখন খেয়াল রাখতে হবে এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন সে উভয় পাশে একই রকম ক্লজকে যুক্ত করে। দ্যাট মিনস এই পাশে যদি আমার প্রেজেন্ট হয়, অর্থাৎ প্রেজেন্টে কিন্তু আছে ক্যান কিন্তু বা কান্ট কিন্তু প্রেজেন্ট টেন্স, তাহলে আমার অপর যে ক্লজটা আছে সেটা প্রেজেন্ট টেন্সে হবে। প্রেজেন্টের চারটার যে কোনো একটা, সেটা হতে পারে প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, চারটার যে কোনো একটা উত্তর হবে। খুব ভালোই বোঝো। কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমরা যখন একটা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করছি, টেন্সটা যেন আমরা সিমিলার রাখি। এক পাশে প্রেজেন্ট হলে পরেরটা প্রেজেন্ট হবে, পরেরটা যদি পাস্ট হয় শুরুটা পাস্ট হবে, ব্যাপারটা এরকম হবে। তাহলে ক্যান নট, আমরা জানি কান্ট অথবা ক্যান, হ্যাঁ আমরা ক্যান দিয়ে ধরলাম, অর্থ দেয় কি? প্রেজেন্ট, রাইট? আর কুড অ্যান্সার দিয়ে কিসের? পাস্টের। আমার কথা বুঝতে পারছো? তাহলে পাস্টে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা উত্তর হতে পারবে না কোনোভাবেই। তাহলে ট্রাইড পাস্ট টেন্স বাদ দাও, উড উইলের পাস্ট ফর্ম বাদ দাও, হ্যাড পাস্ট টেন্স বাদ দাও, তাহলে একটাই রইল প্রেজেন্ট টেন্স, হ্যাভ বিন ট্রাইং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কেন প্রেজেন্ট পারফেক্ট হলো? দেখো বলা হচ্ছে অল মর্নিং, পুরো সকাল জুড়ে হয়তো তার ব্যাংক অ্যাকাউন্টে কোনো ঝামেলা হয়েছে, সে কাস্টমার সার্ভিসে কল দিচ্ছে বারবার, সারা সকাল ধরে কল দিচ্ছে, বাট আই কান্ট গেট থ্রু, কিন্তু তারা ধরছে না, পিক করছে না, আমি তাদের সাথে যোগাযোগ করতে পারছি না। গেট থ্রু মানে কারোর সাথে যোগাযোগ করা, সংযোগ স্থাপন করা। তাহলে যেহেতু আমাদের খেয়াল রাখতে হবে কম্পাউন্ড সেন্টেন্সে পরের ক্লজটা যেহেতু প্রেজেন্টে আছে, এটা প্রেজেন্ট হবে। পরেরটা যদি পাস্টে থাকতো আমি এই ক্লজে কিন্তু পাস্ট উত্তর খুঁজতাম। বুঝতে পারছো? তাহলে উত্তর কি হবে? প্রেজেন্ট টেন্স। তাহলে কি আছে? একটা হ্যাভ বিন ট্রাইং, এবং আমাদের অর্থ অনুসারে সেটাই যায়, যেহেতু পুরো সকাল জুড়ে কোনো কিছু দীর্ঘ সময় যাবত যখন হচ্ছে, বর্তমানে চলমান, তাহলে সেটা কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে এটা কি পারছো সবাই? হ্যাভ বিন ট্রাইড। হ্যাঁ, আনিকা ইসলাম শ্রুতি, তুমি রেগুলার ক্লাস করতেছো, গত ক্লাসে তোমাকে দেখেছি ভাইয়া, খুব ভালো। আচ্ছা ভাইয়া, প্রতি সপ্তাহে কি 3 দিন ক্লাস এবং 3 দিন এক্সাম নেওয়া হবে অনলাইন ব্যাচে? অনলাইন না অফলাইন একটু ক্লিয়ার করতে ভাইয়া। আশিকুর রহমান, তুমি অনলাইনে কথা বলছো না অফলাইন? অনলাইনে হচ্ছে, অনলাইনে তো আমাদের মোট 6 দিন ক্লাস, একদিন করে পরীক্ষা, এবং একদিন হচ্ছে উইকলি টেস্ট, অথবা 6 দিন ক্লাসে কিন্তু আমাদের 6টা উইকলি টেস্টের আগে প্রত্যেকটা ক্লাসের পরে ক্লাস টেস্ট আছে, ঠিক আছে? ষষ্ঠ ক্লাসের পরে ক্লাস টেস্ট হবে না, উইকলি এক্সাম হবে আমাদের। হ্যাঁ, আমাদের উইকলি এক্সামের মানে এক্সামের সিস্টেমটা হচ্ছে যেদিন ক্লাস এর পরের দিন ওই টপিকের উপর পরীক্ষা, আর ষষ্ঠ দিন যেহেতু ক্লাসের সপ্তম দিনে গিয়ে আমাদের উইকলি টেস্টে নিতে হয়, তাই সপ্তম ক্লাস টেস্টটা হয় না, ওইটা উইকলি টেস্ট আমরা অ্যাড করে দিই। আর যদি কেউ অফলাইন ব্রাঞ্চের কথা বলো, যদি আশিকুর রহমান বলেছে অফলাইন, দ্যাট মিনস আমাদের ফার্ম গেটে আমরা যে অফলাইন ব্রাঞ্চ খুলেছি, অফলাইনে হচ্ছে আমাদের 3 দিন ক্লাস হবে, 3 দিন এক্সাম হবে, ঠিক আছে? অফলাইনে 3 দিন ক্লাস, 3 দিন এক্সাম।
ভাই ম্যাটেরিয়ালগুলো কবে পাবো? আমরা বলেছি 25 তারিখ আমাদের ক্লাস শুরু ইনশাল্লাহ, এর মধ্যে তোমরা পাবা। ঠিক আছে, 25 তারিখের মধ্যে আমরা তোমাদের ম্যাটেরিয়ালগুলো পাঠিয়ে দিব। ওকে, আমরা আগাচ্ছি। হ্যাঁ, কোথাও কিছু না বুঝতে পারলে প্লিজ আমাকে জানাবা। আসো আমরা তার পরের প্রশ্নে যাই। বলা হয়েছে যে there's the hustles and bustles of the city. Hustles and bustles অর্থ হচ্ছে কোলাহল, শহরের কোলাহলের ড্যাশ she has found a peaceful park to take rest. বিশ্রাম নেওয়ার মতো একটা নীরব জায়গা সে পেল। ওকে, দেখি আমরা এটা অ্যান্সার করতে পারি কিনা, কি বলেছে। ওকে, প্রথমে আমরা একটু চেষ্টা করি শুরুর অংশটা। দ্য হাসেলস অ্যান্ড বাসেলস অফ দ্য সিটি। এখানে দেখো দ্য সিটি, এটা তো একটা প্রিপোজিশনের পরে একটা অবজেক্ট বলতে পারো বা একটা এক্সটেনশন, কিন্তু এইটুকু অংশে কিন্তু কোনো রকম সাবজেক্ট কিন্তু নাই। আছে? কোনো সাবজেক্ট নাই। কোনো ফাইনাইট ভার্ব আছে? নাই। এখানে কোনো সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই। দ্যাট মিনস এটা হচ্ছে একটা শুধুমাত্রই ফ্রেজ, শুধুমাত্রই ফ্রেজ। এটা কি শুধুমাত্র ফ্রেজ। তাহলে ক্লজ কিন্তু না, যে ক্লজ মার্কার বা কনজাংশন বসাবো। কনজাংশন কি করে? কনজাংশন একটা ক্লজের সাথে একটা ক্লজকে যুক্ত করে। যেমন ধরো এই যে অলদো, অলদো একটা কনজাংশন বসাইতে পারবে না, সিন্স একটা কনজাংশন বসাইতে পারবে না, কারণ কি এরা একটা পূর্ণাঙ্গ ক্লজের সাথে আর একটা ক্লজকে যুক্ত করে। বুঝাইতে পারলাম? কনজাংশনের কাজ কি? কনজাংশন কি করবে? এই পাশে থাকবে একটা পূর্ণাঙ্গ ক্লজ বা পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকবে, এই পাশে থাকবে কি আর একটা পূর্ণাঙ্গ ক্লজ অথবা সেন্টেন্স। তাহলে ক্লজ বা সেন্টেন্সকে কানেক্ট করে কে? কনজাংশন। কিন্তু এখানে তো সেটা ক্লজই না, সে নিচে পূর্ণাঙ্গ ফ্রেজ, তাহলে কনজাংশন ইউজ করা যাবে না। তাহলে সিন্স এবং এস মানে অলদো বাদ। ওকে, এর আসলে বাকি অ্যান্সারগুলোর মধ্যে কি বসতেছে? এখানে কি আছে অপশন? নেভারথলেস আর হচ্ছে অ্যামিডস্ট। এই যে অ্যামিডস্ট অর্থ হচ্ছে মাঝে, অর্থ কি মাঝে বা মধ্যখানে, সে একটা প্রিপোজিশন। প্রিপোজিশন হতেই পারে। প্রিপোজিশন কেন হবে? কারণ এই যে দেখো নাউন আছে, রাইট? এটা একটা নাউন ফ্রেজ, কিন্তু এটা একটা নাউন ফ্রেজ, আর নাউনের পূর্বে প্রিপোজিশন হতে পারে। নাউনের পূর্বে কি হতে পারে? প্রিপোজিশন হতে পারে। তাহলে বলেছে শহরের কোলাহলের মধ্যে, এই যে শহরের এত কোলাহল, কোলাহলের মধ্যে সে একটা শান্তিপূর্ণ জায়গায় পেয়েছে বিশ্রাম নেওয়ার জন্য। তাহলে প্রিপোজিশন হিসেবে কিন্তু এখানে কি অ্যামিডস্ট সবচেয়ে সবচেয়ে পারফেক্ট অ্যান্সার। নেভারথলেস অর্থ কিরকম? নেভারথলেস অর্থ হচ্ছে কাছাকাছি, পাশাপাশি। হ্যাঁ, অধিকন্তু। অধিকন্তু কিন্তু যায় এখানে, অর্থটা দেখো তো, অধিকন্তু যায় না, তবুও যায় না। তাহলে কি যায়? যে শহরের কোলাহলের মধ্যে সে একটা শান্তিদায়ক স্থান খুঁজে পেয়েছে বিশ্রাম নেওয়ার জন্য। তাহলে এখানে অ্যামিডস্ট একটা প্রিপোজিশন হিসেবে বসেছে এবং তার অর্থ হচ্ছে মাঝখানে। তাহলে শহরের এত কোলাহল, যানজট, চিল্লাচিল্লির মধ্যেখানে সে বিশ্রাম নেওয়ার মতো একটা শান্তিপূর্ণ জায়গা খুঁজে পেয়েছে। ওকে, তাহলে এখানে কি আমরা যেহেতু খেয়াল রাখতে হবে, যদি এখানে ক্লজ হইতো, ক্লজ ক্লজ হয় কখন? যখন সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকবে, তখন আমি ক্লজ মার্কার বসাইতাম, এই দুইটা ক্লজ মার্কার হিসেবে, কনজাংশন হিসেবে। আর যেহেতু এখানে শুধুমাত্র একটা ফ্রেজ আছে, কোনো ক্লজ নাই, তাহলে ফ্রেজের পূর্বে কি বসতে পারে? প্রিপোজিশন বসতে পারে, কোনো কনজাংশন না। তাহলে প্রিপোজিশন কি আছে? অ্যামিডস্ট। ওকে, আচ্ছা চলো পরেরটা। 8 নম্বর প্রশ্ন আসছে কন্ডিশনাল থেকে। কন্ডিশনাল থেকে প্রশ্ন প্রত্যেকবার আসে, প্রতিবার। গতকাল দেখাইলাম 2টা আসছে 25-26-এ, এর আগেও থেকে একটা আসছে। বলেছে ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রেজেন্ট। ইমপ্রেজন মানে হচ্ছে, ইমপ্রেজন শব্দের বাংলা অর্থ কি? কারাবন্দী হওয়া। ইমপ্রেজন শব্দের বাংলা অর্থ হচ্ছে কারাবন্দী হওয়া। এইটা কিন্তু V3-তে আছে। ওকে, বলেছে ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রেজেন্ট, প্যাসিভ ভয়েসে কিন্তু রানাকে যদি কারাবন্দী করা না হতো, প্যাসিভ ভয়েস কিভাবে বুঝলাম? হেডের পরে সরাসরি V3 না হয়ে কি আছে? মাঝখানে বিন আছে। রানাকে যদি কারাবন্দী করা না হতো, আচ্ছা কোন টেন্সে, এইটা আমাদের জানাটা বেশ জরুরি। কিসে আছে? ইফ যুক্ত ক্লজটা কিসে আছে? হ্যাড বিন প্লাস V3। তাহলে কিসে? পাস্ট পারফেক্ট টেন্স। ওকে,
তাহলে এই পাশে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে কোন কন্ডিশন এটা? এটা থার্ড কন্ডিশন। তাহলে থার্ড কন্ডিশনের পরের অংশ কি হবে? উড অথবা কুড, গত ক্লাসে পড়াইছি মনে থাকার কথা, অথবা মাইট, সাথে কি হবে? সাথে যুক্ত হবে হচ্ছে হ্যাভ প্লাস V3। এই হচ্ছে আমাদের প্যাটার্ন অথবা স্ট্রাকচার। থার্ড কন্ডিশনে আমাদের যেই কনসিকোয়েন্স পার্টটা বা ইফেক্ট পার্টটা বা রেজাল্ট পার্টটা আছে ওটা কি হয়? ওইটা হবে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে দেখি আমরা কোথায় উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ আছে। তাহলে হ্যাড না, হ্যাড হবে না, উড হ্যাভ বা কুড হ্যাভ হবে। উড নট হ্যাভ বিকাম, এটা কিন্তু ঠিকঠাক মনে হচ্ছে, রাইট? উইল বসবে না, কাটা। হ্যাজও বসবে না, এটাও কাটা। তাহলে একটাই অপশন আছে, উড নট হ্যাভ, এটাও নেগেটিভ আছে। আর বিকাম কিন্তু V3-তে আছে। কারণ কি? কারণ আমরা জানি যে কাম অথবা বিকামের তিনটা ফর্মেট সেম। তাহলে বিকাম, এটা হচ্ছে V1, তারপর হচ্ছে বিকেম, এটা হচ্ছে V2, এবং বিকাম আবার এটা হচ্ছে V3। তাহলে বুঝতে পেরেছো? এটা থার্ড কন্ডিশন থেকে আসার প্রশ্ন, প্রত্যেকবার প্রশ্ন আসে থেকে। ওকে, আসো ভেরা, তারপরের প্রশ্ন যাই আমরা। বলেছে যে many people are increasingly interested in sustainable living which has sparked a dash in eco-friendly products। বাংলাটা এরকম যে অনেক মানুষ, বাংলাটা কি দাঁড়াচ্ছে? যে অনেক মানুষ এখন ইনক্রিজিংলি ইন্টারেস্টেড। আচ্ছা খেয়াল করো, এই যে ইন্টারেস্টেড এটা একটা অ্যাডজেক্টিভ, রাইট? এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। ইনক্রিজিংলি এর বাংলা কি? ইন্টারেস্টেড বাংলা কি? আগ্রহী হয়ে হচ্ছে, অনেক মানুষ আগ্রহী। তাহলে বলতেছে যে অনেক মানুষ আগ্রহী হচ্ছে, অনেক মানুষ আগ্রহী হচ্ছে। তাহলে এটা কি? এই যে অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, আর এই যে মেনি পিপল আর, এটাকে আমরা বলেছি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। ওকে, আসো তাহলে বলা হচ্ছে মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেইনেবল লিভিং। মানে এই যে সাস্টেইনেবল লিভিং অর্থাৎ মানে দীর্ঘদিন বেঁচে থাকা বা এগুলাতে মানুষ দিন দিন খুব আকৃষ্ট হচ্ছে, আগ্রহী হচ্ছে। উইথ, যেটা হ্যাজ এ স্পার্ক, স্পার্ক মানে বাড়িয়ে দেওয়া, স্পার্ক আর ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। আচ্ছা, যেটা কিনা পরিবেশ বান্ধব যে পণ্যগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এটা কি করেছে? খেয়াল করো, যখন তুমি একটা জিনিস বেশি ইউজ করবা বা ওই জিনিসটা পছন্দ করবা, ওইটার কি দাম বাড়বে, দাম বাড়বে, কমবে না। তাহলে আমরা জানি স্পার্ট যেহেতু আর্টিকেল আছে, আর্টিকেলের পরে কি বসে? একটা নাউন বসে। কি বসে? একটা নাউন বসে। তা নাউন খোঁজো। ডিক্লাইন, 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 ডিক্লাইনেশন হইতো, ডিক্লাইনেশন এটা 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 ভার্বে আছে। ক্যাটাস্ট্রফি এটা নাউন, ওকে। সার্চ এটা নাউন, আন্ডারস্ট্যান্ডিংও নাউন। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং কোনোভাবে যায়? যখন মানুষ সাস্টেইনেবল লিভিংয়ে অভ্যস্ত হচ্ছে, আগ্রহী হচ্ছে, তাহলে কি হবে? ইকো ফ্রেন্ডলি জিনিসের দাম বাড়বে, দাম বাড়বে। ডিক্লাইন মানে কমা, ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে ধ্বংস, বড় রকম বিধ্বংস। সার্চ মানে হচ্ছে বৃদ্ধি, সার্চ মানে কি? বৃদ্ধি। তাহলে বোঝাচ্ছে যে ইকো ফ্রেন্ডলি যে জিনিসপত্রগুলো আছে, হ্যাঁ ইকো ফ্রেন্ডলি অর্থাৎ যেগুলো পরিবেশের ক্ষতি করে না, মানব জীবনের ক্ষতি করে না, সেই জিনিসের এখন চাহিদা অথবা দাম দিন দিন বেড়েই যাচ্ছে। সার্চ মানে বৃদ্ধি, অনেক বেশি বৃদ্ধিকে বলা হয় সার্চ। বোঝা গেল? এটা থেকে আসছে, ভোকাবুলারি থেকে প্রশ্ন আসছে। ওকে, তাহলে এই প্রশ্নটা ক্লিয়ার সবার? একটু ল্যাগ করতেছে? আচ্ছা তোমরা একটু জানাও তো যে ক্লাসে কি একটু ল্যাগ করছে কিনা, আমার কাছে মনে হচ্ছে একটু স্লো যাচ্ছে সব কিছু। কেউ যেন মনে হচ্ছে একটু ইন্টারনেট একটু স্লো করছে। না ঠিক, ওকে ফাইন, চলো ঠিক থাকলে তাহলে আমার এখানে সমস্যা হচ্ছে, তোমাদের এখানে কোনো ঝামেলা নেই। ওকে আসো ভাইয়া, তাহলে আমরা আশা করছি এটা ক্লিয়ার। হ্যাঁ আসো,
চলো আমরা তার পরের প্রশ্ন একটু দেখি। হ্যাঁ, কি বলেছে? ও আবার দেখো ভোকাবুলারি চেয়েছে রিগোরাস। রিগোরাস, তাহলে রিগোরাস শব্দটার অ্যান্টোনিম চেয়েছে, রাইট? রিগোরাস মানে কি? শক্ত, কঠিন, শক্ত, মজবুত অথবা কঠিন। তাহলে রিগোরাসের আবার কি চেয়েছে? বিপরীত শব্দ, মানে তার উল্টোটা হতে হবে। তাহলে দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস, শক্ত, মজবুত, কঠিন, এটার বিপরীত শব্দ কি? তাহলে চ্যালেঞ্জিং শক্ত, ফ্লেক্সিবল নরম, হালকা ভঙ্গুর। তারপরে রেভেনাস মানে হচ্ছে প্রতিশোধ পরায়ণ, আর ডোমিনেটিং দমনকারী। তাহলে কোনটা হবে? ফ্লেক্সিবল, ইজি কোয়েশ্চেন। রিগোরাস কঠিন, শক্ত, মজবুত, বিপরীত হবে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে নরম জিনিস। তাহলে আমার মূল শব্দটা যদি জানি তাহলে এটা জানা আমাদের সহজ। আমরা প্রাইভেট ব্যাচে কিন্তু আমরা তোমাদের জন্য ভোকাবুলারির জন্য আলাদা আলাদা ক্লাসের ব্যবস্থা করবো। দ্যাট মিনস ভোকাবুলারি যে গুরুত্বপূর্ণ সেগুলো কুইজের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে আমরা বুঝাই দিব। ঠিক আছে, আশা করছি লাইভ ক্লাসে যা যা পড়াবো কোর্সের ভেতরে সেখান থেকে তোমরা কমন পাবা। তারপর আসো কি বলেছে প্রশ্নটা? Meet me dash the metro station by half an hour. আধা ঘন্টার মধ্যে বলেছে, আধা ঘন্টার মধ্যে 30 মিনিটের মধ্যে আমার সাথে কোথায় দেখা করবে? মেট্রো স্টেশন দেখা করবে, দ্য মেট্রো স্টেশন। খেয়াল করো, প্রশ্ন এসেছে প্রিপোজিশনের ব্যবহার থেকে, রাইট? একদম ব্যবহার, এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না। খেয়াল করতে হবে কোনো একটা স্থান, নির্দিষ্ট স্থান যখন বোঝায়, নির্দিষ্ট স্থান, তাহলে নির্দিষ্ট স্থান কি শুধু মেট্রো হতে পারে? এটা মেট্রো হতে পারে, সেটা ধরো হচ্ছে কোনো কি বলা যায়, আমরা কি বলি যে এয়ারপোর্ট হতে পারে, এয়ারপোর্ট হতে পারে। সেটা কোনো ধরনের ধরো হচ্ছে বাস স্টেশন হতে পারে, বাস অথবা ট্রেন স্টেশন হতে পারে, অথবা ধরো কোনো স্কুল হতে পারে, কলেজ হতে পারে। এই জায়গাগুলোর পূর্বে যদি দেখো গ্যাপ আছে তাহলে হচ্ছে অ্যাট বসবে। নির্দিষ্ট কোনো স্থান, নির্দিষ্ট স্থান মানে একটা কলেজ, একটা স্কুল, একটা এয়ারপোর্ট, একটা স্টেশন, মেট্রো স্টেশন, এগুলো নির্দিষ্ট জায়গা, অনির্দিষ্ট কোনো জায়গা না যে কোনো জায়গায়। এটা একটা স্পেসিফিক জায়গা। মেট্রো স্টেশন তুই বাংলাদেশের সব জায়গায় তো পাবা না, ঢাকার কিছু নির্দিষ্ট জায়গায় স্টেশনগুলো আছে। তাহলে কী হবে? নির্দিষ্ট জায়গা বোঝাতে কি বসে? অ্যাট বসে। ওকে, ইজি কোয়েশ্চেনটা ইজি ছিল। বাকিগুলো মিট মি অন দ্য মেট্রো স্টেশন ফর ইন্টু তো কোনোভাবেই হওয়ার সুযোগ নাই, এটা কেউ ভুল করবে না। বাট অনের মধ্যে অনেকে ভাবতে পারো, বাট সাধারণত উত্তর হবে হচ্ছে অ্যাট। একটা নির্দিষ্ট স্থান বোঝাতে আসলে অ্যাটই বসে। ওকে, এরপর প্রশ্ন একটু কনফিউজিং মনে হতে পারে, এটাও আমাদের আসছে কনজাংশন অথবা হচ্ছে লিঙ্কিং শব্দ যেগুলো আছে সেগুলো থেকে। বলা হয়েছে ড্যাশ আই এম মাইনর, আই ক্যান নট ড্রাইভ ইয়েট। এইরকম একটা প্রশ্ন আমরা আগে সলভ করে আসছি না, যে যদি আমাদের এখানে শুধু ফ্রেজ হয় তাহলে কি বসবে? আমরা প্রিপোজিশন বসাতে পারি, কিন্তু যদি ক্লজ হয় তাহলে কি বসাতে হবে? আমাকে কনজাংশন বসাইতে হবে। খেয়াল করো এখানে উত্তরটা বলে দেওয়া আছে আই অ্যাম মাইনর, তাহলে এইটুকুকে তুমি ব্রেকডাউন করলেই তো উত্তর হয়ে যাচ্ছে। আই হচ্ছে এখানে একটা সাবজেক্ট, এখানে এম হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এম একটা ফাইনাইট ভার্ব। তাহলে কি দাঁড়ালো? এই পুরো জিনিসটা আই এম মাইনর, এটা একটা ক্লজ, এটা একটা ফ্রেজ না। ফ্রেজ হলে কিন্তু সেখানে কি থাকবে না? সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে এটা একটা পূর্ণাঙ্গ বাক্যের মতো, বা এটা একটা পূর্ণাঙ্গ ক্লজ, আর ক্লজকে অপর একটা পূর্ণাঙ্গ ক্লজের সাথে যুক্ত করতে পারে একটি কনজাংশন। কনজাংশন, ঠিক আছে? তাহলে বলেছে যে ড্যাশ আই এম মাইনর, যেহেতু আমি অনেক ছোট, যেহেতু আমি অনেক ছোট, আমি নাবালক, আমি এখন শিশু, আই ক্যান নট ড্রাইভ ইয়েট, আমি এখনো ড্রাইভ করতে পারি না। তাহলে খেয়াল করো আমরা কোনটা কোনটা পাচ্ছি। বিং, দেখো বিং একটা নন ফাইনাইট ভার্ব। এখন আমি তো অলরেডি এখানে একটা পূর্ণাঙ্গ ক্লজ আছে, তাহলে কি আমার নন ফাইনাইট ভার্ব দরকার আছে এখানে? না, এখানে আর কোনো নন ফাইনাইট ভার্ব দরকার নাই। তাহলে বিংটা উত্তর হচ্ছে না। ডিউ, আমরা যেটা ডিউ বসে না, ডিউর সাথে কি বসে? টু বসে, তাহলে টুটা মিসে গেছে, হবে না। ইভেনচুয়ালি নাকি এভিডেন্টলি? এভিডেন্টলি প্রমাণস্বরূপ আই এম মাইনর, একজন মানুষ ছোট বা নাবালক, এটা প্রমাণস্বরূপের তো কিছু নাই।
তাহলে এইটা কিন্তু যাচ্ছে না জিনিসটা, তাই না? এটা মানাচ্ছে না। উত্তর কি হবে? সিন্স। যেহেতু, যেহেতু বা কারণ, যেহেতু, যেহেতু বা আমি ছোট হওয়ার কারণে বা যেহেতু আমি ছোট তাই আমি এখনো গাড়ি চালাতে পারি না। অর্থের উপর বিবেচনা করে হয়ে যায়। আর ফ্রেজ ক্লজ যদি ভাঙতে পারো অনায়াসে উত্তর তুমি পারবা, এটা মাস্ট। যারা ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য বুঝো তোমরা এটা একে এক পাবাই, এটা কোনোভাবে ভুল হওয়ার সুযোগ নেই। ইনশাল্লাহ আমরা এইভাবেই পড়াবো জিনিসগুলোকে। তারপর আসো 13, দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্কড ফর 5 hours। তাহলে ফায়ার ফাইটার মানে কি? ফায়ার ফাইটার বাংলা কি আমরা জানি? দমকল কর্মী। বাংলাটা অনেকেই জানানো হয়তো, বাংলা হচ্ছে দমকল কর্মী। দমকল কর্মী, দমকল কর্মী। ওকে, তাহলে বলা হচ্ছে দমকল কর্মীরা যারা আগুন নেভায় তারা 5 ঘন্টা কাজ করলো টু ড্যাশ দ্য ব্লেজ। ব্লেজ মানে আগুন, ব্লেজ মানে আগুন বা আগুনের শিখা। তাহলে দমকল কর্মীরা 5 ঘন্টা কাজ করলো কি করতে? তারা আগুনের শিখাটা নিবানোর জন্য বা আগুন নিভানোর জন্য। তাহলে এখানে কি কি আছে? পুট অফ। পুট অফ আসলে কোনো আমি দেখি নাই কোনো গ্রুপ ভার্ব আছে। যদি হতো এরকম পুট অফ ও ডাবল এফ থাকতো তাহলে একটা কথা ছিল, পুট অফ। পুট অফ হচ্ছে খোলা, খোলা। ধরো শার্ট খোলা, পুট অফ ইউর শার্ট। পুট অফ ইউর শুজ, তোমার জুতা খোলো। ওকে, পুট অন, পুট অন পরিধান করা। পুট অন মানে হচ্ছে খোলার উল্টাটা, পরিধান করা। পুট ইন মানে গ্রহণ করা, নেওয়া। তাহলে উত্তর কি হবে? পুট আউট। পুট আউট মানে নেভানো, নেভানো বা নিভানো যাই বলো। তাহলে পুট আউট এটা খুবই 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা অনেক ভার্সিতে আসে, এটা অনেক ভার্সিতে এই ফ্রেজটা আসে, এই গ্রুপ ভার্বটা অনেক ভার্সি আছে। পুট আউট কোনো কিছু নিবানো, ঠিক আছে? ওকে, তারপর প্রশ্ন 14, he went to the hospital after dash on the head with a bottle. ওকে, আসো আমরা এটা একটু অ্যান্সার করার চেষ্টা করবো। বেশ মজার একটা প্রশ্ন, একটু কমপ্লেক্স, একটু কমপ্লেক্স। আশা করি তোমরা এইটা কনসেপ্ট শেখার পরে এটা পারবা। হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হাসপাতালে গিয়েছিল আফটার। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কি আছে? এই জায়গায় আমাদের একটা প্রিপোজিশন কি আছে? প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে আমার হাতে দুইটা অপশন থাকে, হয় এই জায়গায় একটা নাউন হবে, আর না হলে যেই নাউন ফ্রেজটা গঠন হবে সেটা ভার্বের সাথে আইএনজি বা জিরান্ড দিয়ে তৈরি হবে, বা জিরান্ড দিয়ে তৈরি হতে হবে। আমার কথা ক্লিয়ার? তাহলে সরাসরি ভার্ব অর্থাৎ এই যে হিট এটা হবে না, হ্যাঁ, অথবা রিসিভার হিট এটা হবে না, হয় সেখানে কি লাগবে? ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা কাটা। তাহলে ভার্বের সাথে আইএনজি আছে এখানে, আর ভার্বের সাথে আইএনজি আছে এখানে। এইখানে বিইং, এখানে হিটিং। ফাইন, ওকে। তাহলে আমার দুইটা কাটে দিলাম, কারণ কি এখানে নাউন লাগবে অথবা জিরান্ড দিয়ে তৈরি একটা ফ্রেজ গঠন করতে হবে। তাহলে আমার কি লাগতেছে? নন ফাইনাইট ভার্ব, ভার্বের সাথে আইএনজি, এখানে আছে বিইং, এখানে আছে হিটিং। তাহলে দুইটার একটা আমার উত্তর হবে। এবার আসো বাংলা অর্থ চিন্তা করো। বলেছে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হাসপাতালে গিয়েছিল আফটার ড্যাশ অন দ্য হ্যাড উইথ আ বটল। মাথার মধ্যে, নিজের মাথায় নিজে বোতল দিয়ে বাড়ি দিয়ে গিয়েছে, নাকি মাথার মধ্যে বোতলের একটা আঘাত পেয়ে তারপর হাসপাতালে গিয়েছে? কেউ কি নিজে ইচ্ছাকৃতভাবে নিজের মাথার মধ্যে নিজে বোতলে আঘাত দেয়? তুমি যদি হিটিং দাও, সরাসরি যদি ভার্বের সাথে আইএনজি দাও, তাহলে হয়ে যাচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। তার মানে নিজের মাথায় নিজে আঘাত করা। আর বিইং হিট, এই হিট কিন্তু V3-তে আছে। বিইং হিট মানে হচ্ছে আঘাত প্রাপ্ত হয়ে, মানে কি আঘাত প্রাপ্ত হয়ে। অ্যাক্টিভে দিলে হিটিং, তার মানে নিজের মাথায় নিজে বাড়ি দিয়ে তারপর গেছে হাসপাতাল। যদি দাও বিইং হিট, তার মানে দাঁড়াচ্ছে যে সে আঘাতপ্রাপ্ত হয়েছে, ব্যথা পেয়ে তখন গেল কোথায়? হসপিটাল গেল। তাহলে অর্থের উপর বিবেচনা করে অ্যান্সার করতে হবে, যৌক্তিক অর্থ। বলতে পারে ভাইয়া নিজের মাথায় নিজে দিছে, এটা তো যৌক্তিক কোনো কাজ না মানুষের, তাই না? এটা একটা ভালো সুস্থ মানুষের কাজ নিজের মাথায় নিজে বাড়ি দেওয়া হতে পারে না। উত্তর কি? উত্তর বিইং হিট হবে। এটা কেন? ওকে, তারপর চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। আবার স্পেলিং থেকে প্রশ্ন এসেছে, প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছর দেখি। অ্যাপ্রিহেনশন, ওকে ক্লিয়ার, এখানে APPREHEN ঠিক আছে। এক্সপ্লেইনেশন, এই যে এখানে ভুল আছে, এক্সপ্লেইনেশন হবে না, আইটা এখানে এক্সট্রা দেওয়া আছে, ঠিক আছে? আইটা এক্সট্রা, এখানে আইটা এক্সট্রা দেওয়া আছে। ট্রাঙ্কুইলিটি, শান্ত পরিবেশ, ট্রাঙ্কুইলিটি ঠিকঠাক আছে। ডুপ্লিসিটি, ভুল বা ফেক ধারণা, এটাও ঠিক আছে। তাহলে এটা উত্তর সঠিক, যেটা ভুল এটা উত্তর সঠিক। তাহলে এক্সপ্লেনেশন হবে, হ্যাঁ,
EXPLANATION, এক্সপ্লেনেশন। ওকে ওকে ভাইয়া, আমাদের পেইড ব্যাচের যে ম্যাটেরিয়ালগুলো দেওয়া হবে তার সঙ্গে একটা করে বন্ধু আসলে অফিসিয়াল জার্সি দিলে ভালো হতো। ফারদিন, এবছর আমরা জার্সি করি নাই, দুঃখিত ফারদিন, তোমাদের দিতে পারছি না এই মুহূর্তে, তোমার রিকোয়েস্ট রাখতে পারছি না। যেটা পারবো না সেটা শুরুতেই বলবো। ইনশাল্লাহ তোমরা যারা কোর্সের উইকলি টেস্টগুলোতে ভালো করবা, মান্থলি টেস্টে ভালো করবা, তোমাদের জন্য গিফট থাকবে। এটা টি শার্টই হতে হবে এমন না, যে কোনো বই হতে পারে তোমাদের জন্য, কোনো সেলফ ডেভেলপমেন্টের বই হতে পারে, সেটা জার্সিও হতে পারে, সেটা অন্য যে কোনো গিফট হতে পারে। বাট আমরা উইকলি টেস্ট এবং মান্থলি টেস্টগুলোতে তোমাদেরকে, উইকলিতে আমি এখনই কনফার্ম করছি না, বাট মান্থলি টেস্টগুলোতে আমরা ভালো তোমাদেরকে গিফটের ব্যবস্থা রাখছি, কোর্সের ভিতর থাকে এটা। ওকে, তারপরে বলো ফারদিন, তোমাদেরকে অবশ্যই মোটিভেট করার জন্য এটা হতে পারে, বাট চেষ্টা করবে যে গিফটের জন্যই পড়াশোনা করছে এমনটাই যেন না হয়। তুমি তোমার লক্ষ্য অর্জনের জন্য, তুমি তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য, তোমার একটা আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য পড়াশোনা করছো, সেটাই যেন হয় ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, আসো তাহলে আমরা 15টা MCQ ছিল, আমরা সবগুলো অ্যান্সার সলভ করলাম। আশা করছি সবগুলো ব্যাখ্যা তোমাদের কাজে লাগবে। এই ব্যাখ্যাগুলো যদি ধরে ধরে পড়তে পারো, তুমি অন্যদের চেয়ে নিঃসন্দেহে এগিয়ে থাকবা। চলো, রিটেন প্রশ্নটা কেমন ছিল আমরা সেই ব্যাপারে একটা বিস্তারিত ধারণা নিয়ে ফিরি। প্রথম প্রশ্ন রিটেনের, বারবার বলেছি রিটেনে একটা প্রশ্ন কমন, সেটা হচ্ছে প্যারাগ্রাফ, প্রত্যেক বছর আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্যারাগ্রাফের মধ্যে কি মজা পেয়েছে, আই ডোন্ট নো। ওকে, যাই হোক, সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে বা একটা মানুষের ফ্রি হ্যান্ড রাইটিংটা বোঝা যায় তার প্যারাগ্রাফ রাইটিং দেখি। প্রশ্নটা কি বলেছে, হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ান্স লাইফ, এটা ছিল প্রশ্ন। প্রশ্ন কিন্তু হেডলাইনটা, মানে যে হেডিংটা, এটা কিন্তু ভালো না, এটা কিন্তু ঠিক নাই। একটা প্যারাগ্রাফের কিন্তু হেডিং এরকম হয় না। হেডিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ড বড় হাতের ওয়ার্ড দিয়ে শুরু করতে হয়, বড় হাতে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, 3 ধরনের জিনিস ছাড়া। কি 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 মাঝখানে যদি তোমার মাঝে যদি আর্টিকেল আসে, অথবা প্রিপোজিশন আসে, অথবা কোনো কনজাংশন আসে, বাট অর নট, ঠিক আছে, এগুলা বড় হাতের করা যাবে না, এগুলো ছোট হাতের থাকবে। এছাড়া প্রত্যেকটা শব্দ বড় হাতের লেটার দিয়ে শুরু হবে। যেমন দেখো, হাউ এর এইচ বড় হাতের, এডুকেশনের ই বড় হাতের, কিন্তু ক্যান আর্টিকেল, এটা তো ক্যান বড় হাতের হওয়া উচিত ছিল, ক্যান। তারপর হচ্ছে এনলাইটেন ই, ও, আর হচ্ছে এল। ওকে, আসো তাহলে এটা একটা ধারণা দিলাম, যে বলেছে হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ান্স লাইফ, অর্থাৎ শিক্ষা কিভাবে একটা মানুষের জীবনকে আলোকিত করতে পারে। আমাদের টেক্সট বইয়ের যে তোমরা 26 পেজ তোমাদের আছে এডুকেশন, হ্যাঁ, এডুকেশন অধ্যায়টা থেকে কিন্তু এই প্যারাগ্রাফটা আসছে, তার মানে এটা টেক্সচুয়াল। তাহলে টেক্সট বই থেকে প্যারাগ্রাফ 10 নাম্বার দিয়ে দিল, ঠিক আছে, টেক্সচুয়াল প্যারাগ্রাফ। ওকে, আসো 2 নম্বর প্রশ্ন দেখি কি বলেছে, এক্সপ্লেইন দ্য প্রভার্ব, প্রবাদ বাক্য, একটা প্রবাদ বাক্যকে ব্যাখ্যা করতে বলেছে। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, এটা একদম নন টেক্সচুয়াল, এটা ছোটবেলা থেকে পড়ে আসছো। অর্থাৎ এমন হয়েছে যে রিটেনে তোমাকে হয়তো তোমার রাইটিংয়ের অভিজ্ঞতা বা তুমি কতটা ভালো লিখতে পারো, কত সুন্দর লিখতে পারো, সেটা জানতে চাইছে। এট দ্য সেম টাইম এমন না যে প্রশ্ন অনেক কঠিন, অনেক কঠিন প্রশ্ন কিন্তু সেটা না। বলেছে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, মানে আমরা সব এরকম হয় না যে মানুষকে তার অ্যাপিয়ারেন্স, তার গেস্টার, পোস্টার, এগুলো দিয়ে যাচাই করি না। একজন মানুষ দেখতে অনেক মনে হতে পারে যে দুর্বল, কিন্তু তার অনেক পলিটিক্যাল পাওয়ার, তার অনেক টাকা পয়সা থাকতেই পারে, তার অনেক মান সম্মান থাকতে পারে। সো এই যে মানুষের বাহিরের দিকটা দেখে তাকে বিচার বিবেচনা না করা, তার সম্বন্ধে জানা, তার মেধা, তার পড়াশোনা, তার জ্ঞানই যে তার প্রধান পরিচয়, সেটাই কিন্তু এখানে বলতে বলা হয়েছে। সো 5 মার্ক। আর লাস্ট একটা বলেছিলাম কমন, সেটা কি, সেন্টেন্স মেকিং। এ দেখো সেন্টেন্স মেকিং আসবেই। কি কি দিয়েছে, অন দ্য ইভ অফ, প্রাককালে বা শুরুতে, ভায়োলেশন, ভঙ্গ, ফার্ভেন্টলি কি দিয়েছে, উই ফার্ভেন্টলি বিলিভ ইন আওয়ার বস। ওকে, মানে হচ্ছে একদম দৃঢ়ভাবে, কনসিকোয়েন্স, ফলাফল, অ্যাপ্রিশিয়েট, কাউকে প্রশংসা করা। শব্দগুলোর মধ্যে আমার কাছে মনে হয় যে এই শব্দটাই একটু তোমাদের অপরিচিত হতে পারে। বাকি কনসিকোয়েন্স মানে কোনো কিছুর ফলাফল, অ্যাপ্রিশিয়েট প্রশংসা করা, ভায়োলেশন ভঙ্গন, আমরা বলি না যে ভায়োলেশন অফ ট্রাফিক ল,
অন দ্য ইভ অফ 21st সেঞ্চুরি, 21 শতকের প্রাককালে বা 21 শতকের শুরুতে। তাহলে এগুলো দিয়ে সেন্টেন্স কীরকম হতে পারে? যেমন দেখো, অন দ্য ইভ অফ দ্য রিপোর্ট ওয়াজ রিলিজড অন দ্য ইভ অফ দ্য ইলেকশন। তাহলে নির্বাচনের একদম শুরুর দিকেই এই রিপোর্টটা প্রকাশ করা হয়েছিল। ভায়োলেশন মানে লঙ্ঘন, দিস ইজ আ সিরিয়াস ভায়োলেশন অফ দ্য ল, এটা আইনের একটা মারাত্মক লঙ্ঘন, বলেছিলাম আইনের লঙ্ঘন। ফার্ভেন্টলি, দৃঢ়ভাবে, উই ফার্ভেন্টলি বিলিভ ইন আওয়ার বস, আমরা আমাদের বসের ওপর খুব দৃঢ়ভাবে বিশ্বাস রাখি। কনসিকোয়েন্স, ফলাফল, হি উইল হ্যাভ টু ফেস দ্য কনসিকোয়েন্সেস অফ হিজ অ্যাকশনস, তার কাজের পরিণতি তাকে ভুগতেই হবে। লাস্ট, অ্যাপ্রিসিয়েট মানে কাউকে প্রশংসা করা, হিজ ভিজিট ওয়ার মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য বয়েজ, তার এই যে ভ্রমণকে তার যেই ছাত্ররা আছে বা ছেলেরা আছে তারা অত্যন্ত প্রশংসা করেছে বা তাদের দ্বারা প্রশংসিত হয়েছে, প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে আমরা রিটেনে কি পাচ্ছি? আজকে রিটেনের প্রশ্নে আমরা পেলাম একটা ছিল হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, তারপর ছিল কি, তারপর ছিল হচ্ছে প্রোভার্ব এক্সপ্লেনেশন, প্রোভার্ব এক্সপ্লেনেশন, এবং তৃতীয়ত ছিল সেন্টেন্স মেকিং। ওকে, সেন্টেন্স মেকিং। ওকে, তাহলে এই তিনটা আমরা দেখলাম। গতকালও আমরা যা পড়েছিলাম সেখানেও কমন ছিল কি? সেখানে কমন ছিল প্যারাগ্রাফ, সেখানে কমন ছিল সেন্টেন্স মেকিং। তাহলে আমরা এক্সট্রা নতুন করে পেলাম কি? প্রোভার্ব এক্সপ্লেনেশন। এটা প্রোভার্ব হতে পারে এমন না, এটা যে কোনো লাইন হতে পারে। যেমন ধরো এটা প্রোভার্ব না হয়ে হতে পারে কবিতার কোনো লাইন, হ্যাঁ, কবিতার বা পোয়েম এক্সপ্লেনেশন, কবিতা দুইটা লাইন দিয়ে বলবে এটা এক্সপ্লেন করো, তাহলে পোয়েম এক্সপ্লেনেশন। ওকে, তাহলে মোটামুটি রিটেনের প্রশ্ন কোথা থেকে হয় আমরা কিন্তু একটা ভালো আইডিয়া পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে সবার কি ক্লিয়ার? রাইটিংয়ের জন্য কয়টা ক্লাস পাবো স্যার? আমরা ইতোমধ্যেই আমাদের রুটিনের মধ্যে 7টা ক্লাস দিয়েছি, 7টার বেশি ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, 7টা ক্লাস দিয়েছি, বাট 7টার বেশি ক্লাস হবে। তোমরা 10টা ধরে রাখতে পারো যে শুধু রিটেন ডেডিকেটেড ক্লাস হবে 10টা। আশা করছি এর মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, এরপরে অবশ্যই তোমাদের প্র্যাকটিস তো করতেই হবে। প্র্যাকটিস করা ছাড়া উপায় আছে? না, কোনো উপায় নেই। ওকে, বলো আমরা 24-25-এর প্রশ্নটা বুঝেছি সবাই? সবাই একটু জানাও এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে কিনা বা তোমাদের কাজে আসছে কিনা। মূলত উদ্দেশ্য এটাই যে তোমাদের যেন কাজে আসে, তোমাদের উপকারে আসে, সেটাই। আর খুব দ্রুতই কিন্তু আমরা পেইড ব্যাচে ক্লাস শুরু করছি, আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে, 11 দিন। 11 দিন থেকে তোমাদের একটা মানে মারদাঙ্গা জার্নি শুরু হবে ইনশাল্লাহ। অর্থাৎ প্রায় 115 দিন টানা দৌড় চলবে। 115 দিনের একটা টানা দৌড়। এর মধ্যে প্রশ্নগুলো বুঝে নাও কোন টপিক থেকে প্রশ্ন আসে, তাহলে আমাদের ক্লাস যখন করব তখন সব প্রশ্ন দেখবে, ইজিলি বুঝবা। ঠিক আছে ভাইয়া, আমি ইংরেজিতে অনেকটা দুর্বল। আশিকুর রহমান, আমি আশা করি আশিক পেইড ব্যাচের ক্লাসগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে বোঝার জন্য, এবং আমি সবসময় চেষ্টা করি পেইড ব্যাচে খুবই ডিটেলসে বোঝানোর জন্য, খুব ডিটেলসে বোঝাবো, এবং প্রচুর পরিমাণ ক্লাসে প্রশ্ন সলভ করাই, প্রচুর পরিমাণ। হয়তো তুমি অনেক জায়গায় দেখবো অফলাইনের মধ্যে তেমন প্রশ্ন সলভ করানোর সময় থাকে না, খুব দ্রুত অফলাইনে ব্যাচগুলো শেষ হয়ে যায়, দেখা যায় যে 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস হয়। আমাদের ক্লাসগুলো হবে 2 ঘন্টা প্লাস। মানে সাধারণত আমি বলেই দিই, তোমরা অনেকে আবার বলবা যে আমি ভাই একটু ফাঁকিবাজি, আমি পড়াশোনা করতে চাই না, অলস। তোমাদেরকে আমি কোর্সে আসার জন্য আসলে অনুরোধ করতে পারছি না বা বলতে পারছি না, কারণ আমরা সেই সব শিক্ষার্থীদেরকেই পড়ানোর জন্য পণ করেছি যারা তীব্র কষ্ট করতে রাজি আছে এবং তাদের স্বপ্নটাও দৃঢ়। তারা চায় আমার একটা আইডেন্টিটি, তারা চায় আমার একটা ভার্সিটি লাগবে, তারা চায় আমার ঢাকা ভার্সিটি লাগবেই। আমি যত দরকার পরিশ্রম করবো, আমি যত দরকার কঠোর পরিশ্রম করব, একবার না পারলে 10 বার চেষ্টা করব। ওই রকম পরিশ্রমী ছেলেমেয়েদেরকে আমরা পড়াবো এবং তাদেরকে আমরা চান্স পাওয়াই। তোমরা রেজাল্ট জানো, আমরা দেখবা প্রত্যেকটা ভার্সিটি রেজাল্ট দিলে দেখবা আমাদের শত শত স্টুডেন্টের স্ক্রিনশটও তোমাদেরকে দিব, তখন বুঝতে পারবা। বুঝছো? ঠিক আছে, ক্লাস রুটিন কবে দিবেন? আমাদের 25 তারিখ ক্লাস, আশা করছি আমরা 20 তারিখের মধ্যে তোমাদের রুটিনটা প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক 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 দোয়া রেখে আজকে এখানেই শেষ করছি। আর যারা যারা এখনও ভর্তি হও নাই কোর্সে, ঠিক আছে, যারা মনে করছো যে ভর্তি হই নাই, হব কি না, তোমরা কিন্তু সময় নষ্ট করছো ভাইয়ারা।
কারণ তোমাদের 15 তারিখ পর্যন্ত মানে আগামীকাল পর্যন্ত তোমরা আমাদের ফুল কোর্স অর্থাৎ বই সহ সম্পূর্ণ কোর্সটা এনরোল করতে পারবা মাত্র এই যে দেখো এই 2800 টাকার মধ্যে। তারপরে কোর্স ফিটা কী হবে? নিশ্চয়ই কোর্স ফিটা বাড়বে, সেটা 100 হোক 200 হোক যাই হোক বাড়বে। কোর্স ফি 2800 থেকে সেটা 2900 হতে পারে, 3000 হয়ে যেতে পারে। সো যারা যারা ভাবছো এনরোল করবা কি করবা না, তোমরা করে ফেলো, ঠিক আছে? ওকে, একবার বলেছি পেইড ব্যাচের এগুলো কবে পাবো? পেইড ব্যাচের ক্লাসগুলো মানে বইগুলো তোমরা 25 তারিখের মধ্যে পাবা। 25 তারিখ ক্লাস শুরু, এর আগে পাবা। ভাইয়া আমি অফলাইনে ভর্তি হয়েছি, আমি শিখতে চাই, তবে আমি ইংরেজিতে অনেকটা দুর্বল। সমস্যা নেই, আমাদের সাথে থাকো, আশা করি মানে খারাপ হবে না, ঠিক আছে? ওকে ভাইয়ারা, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভর্তি পরীক্ষার জন্য মানে নিজেকে প্রস্তুত করো। আমাদের সাথে যারা জার্নিটা শুরু করবা, একটা টাফ জার্নি হবে। পড়াশোনা সহজভাবে বুঝাই দিব, বাট তোমাকে হিউজ পড়তে হবে, হিউজ পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা পরীক্ষা তোমাকে দিতে হবে। সেভাবেই প্রস্তুত হবা ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।